বদ্রীনাথ ঘুরতে গেলে 90% মানুষ যেসব জিনিস দেখে ঘুরে আসে। বদ্রীনাথ মন্দির, চরণ পাদুকা, মানাগ্রাম আর বড় জোর হলে বসুন্ধরা ফলস। এরপর বদ্রীনাথ ঘুরতে আসলে এই সাইট সিনে 15টা পয়েন্ট অবশ্যই একবার ঘুরে নেবেন। দেখে নিন কী কী সাইট সিন আপনারা করবেন। লীলাডুঙ্গি মন্দির, নন্দাদেবী মন্দির, ঋষিগঙ্গা ঝর্ণা, হনুমান গুফা, পাতাল গঙ্গা, গুহার নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর রয়েছে অখণ্ড জ্যোতি যা সারা বছর 12 মাস জ্বলে। খুব সুন্দর দেখতে হনুমান মন্দির, যা দেখলে মন ভরে যাবে। আর মানাগ্রামে রয়েছে গণেশ গুফা, ব্যাসদেবের গুফা। এই ব্যাসদেবের গুহা 5000 বছরের পুরনো, কথিত আছে এখানেই মহাভারত রচিত হয়েছে। সরস্বতী নদী উৎপত্তিস্থল, ভীমপুল। আর বদ্রীনাথ মন্দিরের নিচে রয়েছে তপ্তকুণ্ড, যেখানে স্নান করলে মানুষের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। মজার ব্যাপার হলো বসুন্ধরা ফলস ছাড়া এই সবগুলো সাইট সিন একদম কাছাকাছি। আর আরও মজার কথা হলো এগুলো দেখার জন্য আপনাকে 1 পয়সাও গাড়ি ভাড়া করতে হবে না। আপনার হোটেল বা মন্দিরের ধারে কাছেই এই সমস্ত দেখা যায় এগুলো। তাহলে শুরু করলাম বদ্রীনাথের সাইট সিন। গঙ্গাসাগর गंगा सागर में कई बार जा चुकी हूँ। मैं यहाँ बद्रीनाथ में ही रहती हूँ। मुझे लगभग 20 साल हो गए हैं। বদ্রীনাথ ধামে একটু আগে এসে পৌঁছালাম। আমরা বাস স্ট্যান্ডের পাশে ভারতেশ্বর আশ্রমে উঠলাম। একটা রুম নিয়েছি, দুজনের 600 টাকা নিয়েছে। ঠিক আছে, 2 দিন থাকবো, 1200 টাকা ঠিক আছে। আর এখন আমরা বেরোচ্ছি নীলকণ্ঠ পাহাড়ের মধ্যে একটা বিষ্ণু পাদুকা আছেন, বা নারায়ণ পাদুকা বা বিষ্ণু পাদুকা, ওখানে যাব আর বদ্রীনাথ দর্শন করব। আর একটা বল নন্দাদেবী কী মন্দির আছে সেটা দেখব। দেখে আজকে আমাদের গল্প শেষ। কালকে সকালে আমরা এখান থেকে মানাগাঁও থেকে ব্যাসদেব গুহা, গণেশ গুহা, তারপরে ভীমপুল, অলকানন্দা উৎপত্তিস্থল, সরস্বতী নদী দেখে আমরা যাব। ওটা হলো তোমার বসুন্ধরা ফলস। দেখে কালকে শুরু করবো। আর বসুন্ধরা ফলস দেখে এসে আমরা আবার তপ্তকুণ্ড, ওখানে আমরা স্নান করে তারপরে আবার মন্দির দর্শন করব। এটা প্ল্যান আছে। তা চলো আমার সঙ্গে দেখো কী কী দেখি আমরা আজকে। নন্দাদেবী মন্দির যাওয়ার পথে আমাদের পড়ে গেল একটা মন্দির, লীলাদুগি। এটা হচ্ছে নারায়ণের জন্মস্থান। এইটা হলো নারায়ণের জন্মস্থান। এই গল্পটা তোমাকে বলছি, আগে মন্দিরটা দেখে নাও তোমরা। এই মন্দিরের নাম লীলাদুগি। এটা কিন্তু নন্দাদেবী মন্দির যাওয়ার পথে পড়বে। লীলাদুগি থেকে 50 মিটার দূরেই হলো নন্দাদেবী মন্দির। এই দেখো চলে, এই যে লাল রঙের মন্দিরটা। সব লোকাল বাচ্চা এখানে খাওয়া দাওয়া করছে। মন্দির বন্ধ ছিল, আমরা বললাম খুলে দিল, মন্দিরে ঢুকছি এখন আমরা। এই মন্দির কিন্তু স্থানীয়দের কাছে খুব জাগ্রত এবং বিশ্বাসের মন্দির। আর বদ্রীনাথ ধামে যে ব্রহ্মকমল ফোটে, সেই ব্রহ্মকমলে কিন্তু প্রথম তুলে এনে এই নন্দাদেবীকে অর্পণ করা হয়। নন্দাদেবীকে অর্পণ করার আগে ব্রহ্মকমল তোলা হয় না। ये नंदा देवी मंदिर हमने देख के आए हम लोग। और ये वो पादुका मंदिर, चरण पादुका ऊपर वो मंदिर नहीं है वहाँ पे। अच्छा, पादुका है, वहाँ केवल शिला है। शिला। उस शिला पे युद्ध करते करते मुर नाम के दैत्य का एक चरण है और एक भगवान का चरण। हाँ, तो दोनों चरण छपे हुए, उसे चरण पादुका बोलते हैं। चरण पादुका। आपका हम बंगाल से। अच्छा है। आप गंगासागर गए? गंगासागर गंगा सागर में कई बार जा चुकी हूँ। मैं यहाँ बद्रीनाथ में ही रहती हूँ। मुझे लगभग 20 साल हो गए हैं। थोड़ा एक बार बता ना। ये नर नारायण जो है, ये पर्वत है। बद्रीनाथ जी यहाँ पर तपस्या के लिए जगह देखने के लिए आए। तो उस समय ये भगवान शिव और माता पार्वती का क्षेत्र था। तो भगवान ने कहा कि मैं इस क्षेत्र को कैसे लूँ। तो
वो यहाँ बालक रूप में लेके हाँ हाँ लीला लीला ढंगी है। तो माता पार्वती भगवान शिव स्नान करने के लिए जा रहे थे। हाँ। पार्वती जी ने देखा कि इतनी बर्फबारी में कौन अपने बालक को छोड़ के गया। हाँ। तो भगवान शिव ने कहा चलो देवी, बोले देखो ना ये बालक रो रहा है। भगवान ने देखा, मुस्कुरा पड़े, ये तो मायापति है। पार्वती जी को बहुत समझाया कि अगर तुमने इस बालक को छू लिया तो इसका परिणाम तुम। माता पार्वती नहीं मानी, उन्होंने उन बालक को उठाया। वो जो नंदा देवी मंदिर है कहती हैं, वही पहले उनकी कुटिया थी, उन्होंने वहाँ सुला दिया और बाहर साकल लगा के चले गए। जब वापिस आए तो उन्होंने देखा अंदर से साकल लगी हुई है। बोले अंदर तो हम शिशु को सुला के गए थे, अंदर से किसने बंद किया? तो उन दोनों ने खटकाया तो भगवान चतुर्भुज रूप में अतिथि देवो भव, बोले अतिथि, बोले प्रभु लोक कल्याण के निमित्त मुझे स्थान प्रदान कीजिए। भगवान शिव मुस्कुरा दिए, मैं तो दे दूंगा, माता जी से और पूछ लो। भगवान विष्णु ने कहा, हे माता, आपने मुझे बालक रूप में गोदी में उठाया है और बालक अगर माँ से कुछ याचना करे तो माँ तो मना नहीं करती। तो पार्वती जी मुस्कुरा दी कि हम कहाँ चले? बोले आप केदारनाथ चले जाइए। तो उस समय फिर वो भगवान विष्णु बालक रूप में ही जगह का अवलोकन कर रहे थे कि मेरे लिए तपस्या के लिए कौन सी जगह श्रेष्ठ है। तो भगवान शिव प्रकट हुए, जहाँ तप्त कुंड है, पुरुष लोग स्नान करते हैं। भगवान ने कहा प्रभु यह स्थान अति उत्तम है। भगवान विष्णु ने कहा ठीक है, जहाँ पर आप प्रकट हुए वहीं पर स्थिर हो जाइए, कालांतर में मेरे भक्तों का पोषण कीजिए। भगवान ने कहा तथास्तु। तो आदि केदार शिवलिंग के रूप में भगवान स्थिर हुए और भगवान विष्णु के बालक रूप में छोटे छोटे चरण आज भी हैं। बोलिए आदि केदार भगवान की जय। जब भगवान विष्णु समाधि में बैठ गए तो माता लक्ष्मी खोजते खोजते वहाँ पर आई, देखा भगवान विष्णु समाधि में बैठे हैं। तो माता लक्ष्मी ने कहा कि बिना छुए मैं इनकी कैसे सेवा कर सकती हूँ, क्योंकि ये तो समाधि अवस्था में है। तो विचार करते करते वो बहुत बड़ा बेर का वृक्ष बन गई और उन पर छाया करने लगी। जब भगवान विष्णु की समाधि खुली तो उन्होंने देखा आसपास बेर के वृक्ष और ऊपर देखा तो माता लक्ष्मी को देखा। कहने लगे वाह देवी, तप तो मैंने किया पर मेरे तप का कष्ट तुमने सहा, इसलिए जो तुम वर मांगना चाहो मैं देने के लिए तैयार हूँ। माता लक्ष्मी ने कहा कि मुझे आपके चरणों की सेवा मिलती रहे, मुझे और कुछ नहीं चाहिए। भगवान विष्णु ने कहा नहीं देवी, वर तो मैं दूंगा, मैं वर देता हूँ। जहाँ पर मैंने तप किया आज से मेरे नाम से पहले तुम्हारे नाम से जाना जाएगा। तो संस्कृत में बेर के वृक्ष को बोलते हैं बद्री, तो बद्री हुई लक्ष्मी, तो नाथ हुए नारायण, इसलिए बद्रीनाथ के नाम से जाते हैं। बोले बद्रीनाथ की जय। पूरा अच्छा लगा। आपको सारा इतिहास सुनाया। आप गंगा सागर के नजदीक हैं या बंगाल में है? ना नजदीक नहीं, बंगाल में, कलकत्ता में। कलकत्ता कौन सी जगह है? চরণ পাদুকা মর্গ, চরণ পাদুকা দেখতে যাচ্ছি এখন আমরা। তোমাদের আগেই বললাম যে খুব সামনাসামনি, কিন্তু এগুলো তোমরা অবশ্যই দেখবে। লীলা দুর্গী আর নন্দা দেবী দেখে তোমরা এখান দিয়ে চরণ পাদুকা দেখে চলে যাবে। পথে ওই আমাদের বদ্রীনাথ মন্দির দেখা যাচ্ছে। দেখো ওই দেখো ভিড় কেমন, দেখো মন্দিরের সামনে দেখেছো লাইনটা, পুরো ব্রিজটা ভিড়। যাওয়ার পথে একটা ঝর্ণা পড়বে, যারা বসুন্ধরা ফলস যাবে না তারা কিন্তু এই ঝর্ণাটা দেখে নেবে। খুব দারুণ ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা। দেখুন মন্দির চরণ পাদুকা যাওয়ার পথেই পড়বে, দেখো ঝর্ণা দেখে নাও, এই দেখো বিশাল ঝর্ণা। যারা বসুন্ধরা ফলস যেতে পারবেন না, বয়স্ক লোকেরা, তারা কিন্তু এখানেই অল্প একটু হাঁটলেই পেয়ে যাবেন ঋষিগঙ্গা ফলস। এটা অবশ্যই দেখে আসবেন। কত হোটেল হয়েছে বদ্রীনাথে, বাবারি বাবা, হোটেল আর হোটেল। আর ওইটা কিন্তু মৌনী বাবার আশ্রম, লাল বিল্ডিংটা মৌনী বাবা, যে আশ্রমটা ওই তপবন্যা ভুজবাসায় আছে, সেই মৌনী বাবার আশ্রম ওইটা। এটা বদ্রীনাথে। কিছুটা ওঠার পরে একটা ছোটো মন্দির দেখতে পাচ্ছি, জানি না ওই মন্দিরটা চরণ পাদুকা কিনা, মনে হচ্ছে না, কারণ আমরা সাধারণত 1 কিলোমিটার এসেছি আর চরণ পাদুকা 3 কিলোমিটার দূরে জানি। এটা আমার চরণ পাদুকা হবে না, কারণ জাস্ট আমরা 1 কিলোমিটার এসেছি। না, এটা চরণ পাদুকা না, এটা হলো হনুমান গুফা। তাহলে আমার ধারণাটা ঠিক ছিল, এটা চরণ পাদুকা নয়, এটা হনুমান গুফা। তবে আরেকটু আমরা এগিয়ে আমরা এখন যাবো চরণ পাদুকা। চরণ পাদুকার 500 মিটার। এটা হলো গুপ্ত গঙ্গা। চলো গুপ্ত গঙ্গাটা দেখি একটুখানি। গুপ্ত গঙ্গা,
গুপ্তগঙ্গা ঢুকেছিল বলে তলার গর্ত জল দেখা যাচ্ছে, তাই এখন নামবো আমি, দেখি জুতোটা খুলি। গুপ্তগঙ্গার ভেতরে নিচু হয়ে ঢুকতে হবে। বাবারে মোবাইলটা অন্ধ দেখা যাচ্ছে না কিছু, মোবাইলটা নিয়ে আসো। পুরো অন্ধকার, হ্যাঁ, এই যে গুহা মতন দেখতে। অনেকটা নিচে আছে নাকি? না না, এই নিচে আর নেই। এই যে গুপ্তগঙ্গা, এই যে এখান দিয়ে গুপ্তগঙ্গা দেখা যাচ্ছে, গুপ্তগঙ্গা দেখা যাচ্ছে, দেখেছো? সত্যি তো, এটা ভাবা বিষয়। আর এখানে আসলে কিন্তু মোবাইল নিয়ে অবশ্যই আসবে, শিবলিঙ্গ রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তুমি ধরো ভিডিও ওম নমঃ শিবায়। জল তুলি দেখো, এখানে জল তুলে সীমা জল ধরে গঙ্গা জল তুলছি, জল তুললাম, এরকম মিস করো না কেউ। এই গঙ্গার জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো, উঠেছে তো? হ্যাঁ, ঢুকলে অবশ্যই জল এই ঘটি করে জল তুলে শিবাতে ঢালবেন, গুপ্তগঙ্গার জল। চলো, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন চরণ পাদুকার দিকে। চরণ পাদুকা দেখতে আসলে গুপ্তবিন্দু এখানে অবশ্যই দেখবেন, দারুণ কিন্তু, মানে জানা ছিল না, না জানা থাকলে যা হয়। ভিতরটা এত সুন্দর, ছোট্ট গুহার মধ্যে যে চলে এসেছি চরণ পাদুকা। সামনে গিয়ে দেখবো চরণ পাদুকা কেমন হয়, দেখতে কেমন। নারায়ণ চরণ এটা কিন্তু। এই চরণ পাদুকা দেখতে এসে চারখানা জিনিস দেখে ফেললাম। এক নম্বর হলো লালিডুঙ্গি, আর হলো নন্দাদেবী মন্দির, গুপ্তগঙ্গা, আর হলো চরণ পাদুকা। বা যেটা বলছিলাম, একটা জিনিস দেখেছি কিন্তু, হনুমান গুহা। এই পাঁচখানা জিনিস দেখে নিলাম, এইটুকু আসছে শুধু। আর একটা কথা, এই চরণ পাদুকা কিন্তু দুখানা রাস্তা আছে। একটা রাস্তা হলো বদ্রীনাথ মন্দির পেছন দিয়ে, আর একটা হলো ভাস্বর আশ্রম থেকে আসলে নিচ দিয়ে গঙ্গা ধার দিয়ে ব্রিজ পার হয়ে রাস্তা। যেসব ভদ্রমহিলাদের বয়স 60 বা 55 উপর, তারা কিন্তু এইখানে আসতে চাইবেন না, যদি না তারা ট্র্যাক কোনি করে থাকেন। আর বয়স্ক লোকদের বলবো, যদি না আপনার ট্রেক করে না থাকেন, তাহলে কিন্তু এখানে আসবেন না। এটা ভালোই মোটামুটি চড়াই। চলো এবার চরণ পথে তোমায় দেখাবো। সুন্দর, দুধারে ঝাউ গাছ লাগিয়েছে, আর সামনেই এই চরণ পাদুকা। এই রাস্তা দিয়ে কিন্তু নীলকণ্ঠ বেস ক্যাম্প যাওয়া যায়, 7 কিলোমিটার রাস্তা। এই দেখো সেই রাস্তা এখানে উঠে গেছে। এই চরণ পাদুকা এখন দেখবো। এই যে একদম চরণ পাদুকার সময় চলে এসেছি। পাহাড়ের মধ্যে দুটো পায়ের চিহ্ন, যেখানে পুজো দেওয়া হয়। আর জায়গাটা খুব নিরিবিলি, খুব ছিমছাম, অত মানুষের আনাগোনা নেই। একজন পুজো দিচ্ছে সাধুকে নিয়ে। এই দেখো, এই হলো পাদুকা, এই একটা পাদুকা, ওই একটা পাদুকা। বেশ সুন্দর কিন্তু, আমি এত মন্দির টন্দির ঘুরেছি, কিন্তু এই জায়গাটা বেশ আমার একটা অন্যরকম লাগলো, দারুণ, ভালোই লাগছে দেখতে। আর সেভাবে টুরিস্ট এখানে আসে না, সবাই জানে না, অনেকটা উঁচু। তা আপনারা আসলে কিন্তু অবশ্যই একটা ভিজিট করবেন, দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা। এত হাওয়ার মধ্যে ঠিক কিন্তু উনি আরতি করার সেই কর্পূর জ্বালিয়ে উনি আরতি করছেন চরণ পাদুকাকে। এই ভদ্রমহিলা হিমাচল থেকে এসছে এখানে এই চরণ পাদুকা দর্শন করতে আর বৌদ্ধ দর্শন করতে। আর এই পুরোহিত কিন্তু এখানে থাকে না, পুরোহিতকে উনি সঙ্গে নিয়ে এসেছিলেন, পুজো করছে। ওম শান্তাকারং ভুজঙ্গশয়নম পদ্মনাভং সুরেশ্বরম বিশ্বধারং গগনসদৃশম। চরণ পাদুকার পাশেই এরকম চা রয়েছে, এখানে কাপ চা খেয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। এটা সেবা হিসাবে রাখা হয়েছে এখানে। চরণ পাদুকার পেছনেই আর একটা পাদুকা রয়েছে, এই দেখো, এই একটা পাদুকা রয়েছে। একটা পুরোহিত মশাই বললেন এটা মাতারানী পাদুকা। চরণ পাদুকার পাশেই আছে অখন জ্যোতি ঋষি গুহা। এই গুহা ঢুকে বাদিকে কিন্তু জ্যোতিটা এখন জ্বলছে। চলো ভেতরে আমি ঢুকবো এখন। অখন জ্যোতিতে দেখি, গুহার ভেতরে একদম অনেকটা যেতে হবে।
ওই যে অখান জ্যোতি জ্বলছে ভেতরে গুহার মধ্যে, অনেক ভেতরে গুহার অখান জ্যোতি। তোমরা কিন্তু পাদুকা দেখলে আসছে অবশ্যই এখানে একবার ঢুকে আসবে। অখান জ্যোতি জ্বলছে কিন্তু এখনো। হলো চরণ পাদুকা, আপনারা আসলে এ দর্শন করবেন। আর থেকে পেছনে কিন্তু আছে মাতা রানী মানে লক্ষ্মী দেবী চরণ পাদুকা, সে দর্শন করতে ভুলবেন না। বদ্রীনাথে কিন্তু একটা সুন্দর মন্দির আছে, সেটা হনুমান মন্দির, দারুণ মন্দির। দেখো মন্দিরটা পাহাড়ের কোলে, দেখো সুন্দর একটা মন্দির নতুন হয়েছে মন্দিরটা, এবার হনুমান মন্দির। জায়গাটা কি সুন্দর, পুরো মার্বেল করা। আর ঠিক এই মন্দিরে যে এখানে মানুষ থাকে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বদ্রীনাথের মন্দির এখানে দেখা যাচ্ছে। চলো তোমাদের মন্দিরের ভেতরে দেখিয়ে আনি। চলো মন্দিরের ভেতরে এখন ঢুকবো আমি। এই যে মন্দিরের ভেতরটা, চরণ পাদুকা আর হনুমান মন্দির বিকালবেলা দর্শন করে তখনই চলে এসেছিলাম একবারে বদ্রী বিশালের সামনে। এই দেখো সেই বদ্রী বিশাল মন্দির, দারুণ কিন্তু, এবং ঠান্ডা কিন্তু প্রচুর। আর একটা ভালো জিনিস, এই মন্দিরের ভেতরে আপনারা আসলে অবশ্যই সন্ধ্যে 7টার পরে আসবেন, তাহলে তুলনামূলক অনেক ফাঁকা থাকে। তবে মে জুন মাসে কিন্তু মন্দির প্রচণ্ড ভিড় থাকে। ভোরবেলার দিকে আসবেন না, ভোরবেলার দিকে কিন্তু মন্দির চত্বরে প্রচুর লম্বা লাইন হয়। আপনারা যদি মনে করেন যে লাইন কম দেবেন, ভিআইপি লাইন করবেন না, তাহলে আপনারা সন্ধ্যে 7টার পরে আসবেন মন্দির দর্শন করতে। মোটামুটি মন্দিরে ঢুকে পুজো দিলাম। আর তোমার যেটা বলি শোনো, মন্দিরে কিন্তু চারধামের জন্য খুব ভিড় হচ্ছে এখন। আর সকালের দিকে আসলে কিন্তু খুব ভিড় হয়। সকালে মানে পুজো দিতে আসলে তোমাদের মোটামুটি 6টার সময় লাইন 10 সাড়ে 10টায় বেরোতে হবে না। আর মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, আর 3:30টায় খোলে। 3:30টার সময় কিন্তু প্রচুর ভিড় হয়, ওই সময়টা প্রচুর ভিড় হয় মন্দিরে। যেহেতু মন্দিরটা তখন খোলে, তার মানে 7টার পর থেকে মন্দিরটা ফাঁকা। যেমন 7টার পরে আমরা এসেছি, মন্দির চত্বরে পুরো ফাঁকা, কিন্তু এটাই সকালবেলা প্রচুর ভিড় থাকে এখানে। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মানাগ্রামের উদ্দেশ্যে। বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে 50 টাকা শেয়ারিংয়ে গাড়িতে আমরা চলে আসলাম মানাগ্রাম ভিলেজে। আর আজকে আমরা দেখব মানাগ্রাম আর বসুধরা ফলস, সঙ্গে গণেশ গুফা, ব্যাসদেবের গুফা, ভীমপুল, সরস্বতী নদী, এই সমস্ত আজকে দেখবো আমরা। মানাগ্রাম কিন্তু আগে পুরো ফাঁকা ছিল, এখন গাড়ি এত পার্কিং হয়ে গেছে। আর এত লোক আগে আসতো না, আগে শুধু পায়ে হেঁটে আসতাম। এই যে মানাগ্রাম, এই ঢুকলাম জাস্ট মানাগ্রামে। আমরা প্রথমে চলে আসলাম আমরা গণেশ গুফাতে। এই হলো গণেশ গুফা। এই যে इंडिया फर्स्ट टी शॉप, ভারতীয় के प्रथम चाय का दुकान। এই দোকানটা ছিল আগে তোমার মানাগ্রাম ঢোকার মুখে লেখা ছিল, এখন দেখছি এই দোকানটা চলে এসছে ব্যাসদেবের গুহা, ব্যাসদেবের গুহার কাছাকাছি এদের পাশে। আমি যখন 10 বছর আগে এসেছিলাম তখন চায় কা দোকান ফার্স্ট ছিল, যেখানে ওয়েলকাম টু মানা ছিল, ওখানে দোকান লেখা ছিল। ওখানে কিন্তু এখন কিছু নেই, প্রচুর গাড়ি ঘোড়া ভিড় পড়ে গেছে। এটাই হলো ব্যাসদেবের গুহা, যেখানে কথিত আছে এই ব্যাসদেব এখানে মহাভারত লিখেছেন। এই যে গুফাটা ভেতরে, ভেতরে এখন দারুণ দেখতে। 10 বছর আগে এসেছিলাম, জানি না এখন ভিডিও করতে দেবে নাকি। ঢুকছি ভেতরে, দেখি।
इसमें नारायण पर्वत कौन है, नर पर्वत कौन है? ये वाला नारायण है, ये वाला नर है, ये वाला দিস হোলি ক্যাব ইজ 5330 বছর পুরনো, 2022-এ। তাহলে এখন মোটামুটি 34 হয়ে গেছে। এই যে गुफा के अंदर फोटो खींचना माना है, फोटो ভিতরে তোলা যাবে না। এই যে ব্যাসদেবের গুহা, দেখো গোয়াটা দেখতে মনে না বইয়ের পাতা মতনই, দেখো দেখো পুরো বইয়ের পাতা মতন পাট 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 করে রয়েছে, দারুণ কিন্তু। গুহার ভিতরে একটু ভিডিও করার চেষ্টা করি। আর এই গুহাতে কিন্তু আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ধ্যান করেছিলেন ইলেকশনের পরে। এই সেই গুহা, বদ্রীনাথের ব্যাসদেবের গুহা। ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, তবু আমি একটু কষ্ট করে করেছি লুকিয়ে লুকিয়ে। এই হলো সরস্বতী নদী আর হলো ভীমপুল। সরস্বতী নদী কিন্তু সারা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই দেখা যায়, আর অন্য জায়গায় আর দেখা যায় না। এই হলো স্বর্গরাহনী যাওয়ার রাস্তা, মেন প্রবেশদ্বার। আর এখান দিয়েই তোমার পড়বে বসুন্ধরা ফলসের যাওয়ার রাস্তা। এই যে পঞ্চ পাণ্ডব যে এখান দিয়ে গেছিল তার প্রতিমূর্তি করে রেখেছে। এই দেখে এখানে কিন্তু এখানে প্রচুর ভিড় এখন। আগে কিন্তু এত লোক আসতো না, এখানে মেলা বসে গেছে, এখন প্রচুর মানুষের ভিড়। যখন 2016 সালে এসেছিলাম তখন কিন্তু এরকম রাস্তা করা ছিল না, এরকম বোল্ডারের উপর যেতে হতো। আর 2026 10 বছর রাস্তা হয়ে গেছে সুন্দর, প্রচুর লোক আসছে। আগে তো এত লোক আসতো না, এখন প্রচুর লোক আসছে। তখন এসেছিলাম আমি আমার নিজের দাদার সঙ্গে, আর এখন এক বন্ধুর সঙ্গে এসেছি, সেই বন্ধু আসেনি, সেই বন্ধু শরীর খারাপ, সে এখন হোটেলে রয়েছে। রাস্তা প্রায় 80% চলে এসেছি, আর 20% আছে। সেখানে একটা দোকান দেখলাম, দোকানে ম্যাগি পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। দোকানের নাম ম্যাগি পয়েন্ট। রাস্তা দেখে না দোকানে। জলের বোতলের দাম হলো 20 টাকা, কিনলে বোতল এখানে 50 টাকা দাম। আর ম্যাগি 14 টাকার ম্যাগি এখানে 80 টাকা। মানে আমি 60 টাকা অবধি 70 টাকা দেখেছি, হাইস্ট দিলাম 80 টাকা ম্যাগি এখানে। আর 20 টাকা কোল্ড ড্রিঙ্কসগুলো 40 টাকায় বিক্রি করছে। না ভাই, এখানে দাম না ঠিক আছে, কেন এখানে আসার জন্য কোনো গাড়ি নেই, ওকে হয় পিঠে করে আনতে হয়েছে, না কোনো ঘোরা ভাড়া করে আনতে হয়েছে। তো চিন্তা নেই, ঠান্ডার মধ্যে এখানে ম্যাগি খাবে, 80 টাকা নেবে ম্যাগি, মন খুশ হয়ে যাবে। মোটামুটি রাস্তা 80% চলে আসার পরে এই দোকানটা। ও বলে দিয়েছে তুমি কিন্তু তলায় যাবে, যদি তোমার মাথা যদি জল না পড়ে তো তোমার কাছে চলে যাবো, তুই পাপি। কিন্তু যাবো এখন তলায়, দেখি অবশ্যই যাবো। চলে তো এসেছি, প্রায় একদম চলে এসেছি কাছে। যারা অমরনাথ কেদারনাথ করেছো, তাই যদি 10-এ 7 হয়, তাহলে এই ট্রেকটা কিন্তু 10-এর মধ্যে 5 আমি দেবো। কঠিনের দিকে কঠিন, নর্মালি আসতে এটা 3 দেবো, কিন্তু আমাকে আপনাকে ব্যাকে ফিরে যেতে হবে, এখানে থাকার কোনো জায়গা নেই। তাই এটা 10-এর মধ্যে আমি 5 কঠিন দেবো। আর অমরনাথ 7, কেদারনাথ 6, আর রুদ্রনাথ 9, মণিমহেশ 8। কঠিন দিক থেকে। ও কি আর নাজারা হ্যাঁ, দেখো জলটা অত স্পিডে পড়ছে, এখানে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। আর এই পাশে কিন্তু একটা ছোটো ঝর্ণা তৈরি হয়েছে, এটা কিন্তু কম সুন্দর না। কিন্তু এইটা যেহেতু বসুন্ধরা ফলসের পাশে, তাই এর সৌন্দর্য এখানে তেমন পাচ্ছে না। কিছু লোক সামনে গেছে। আমি জুন মাসের মাঝামাঝি সময় এসেছিলাম, এখানে কিন্তু এখনও বরফ রয়েছে। আর এপ্রিল মাসে মে মাসে আসলেই এখানে প্রচুর বরফ দেখতে পাওয়া যায়। মানে তখন বরফের জন্য এখানে হাঁটা কষ্ট হয়ে যায়, আপনি যেতেই পারবেন, এত ভয়ানক ব্যবস্থা হয়ে যায়। বসুন্ধরা ফলস ঘুরে এসে আর হোটেলে ঢুকিনি, একবারে চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরের তলায় ছিল তপ্তকুণ্ড, আর আমি এখানে এখন স্নান করব। আর তোমরা আসলে তপ্তকুণ্ড অবশ্যই একবার স্নান করবে। আমি জামা খুলে নিয়েছি, গামছা মানে বাঙালি, গামছা পরেছি, স্নান করবো। এই জলটাই বেশি গরম, যাই জলটা এখানে উঠছে, এখানে জলটা এই নিচ দিয়ে গিয়ে এই নিচে নামছে।
আমি এই নিচে স্নান করবো, স্নান করছি এখন তপ্তকুণ্ডে। আর ভিডিও করবো না, স্নান করে অভিজ্ঞতা বলবো কেমন। তপ্তকুণ্ডে স্নান করলে সমস্ত ব্যথা কমে যায় গা শরীরের। তো স্নান করলাম। জয় বদ্রী বিশাল। बंगाल से। बंगाल का हाँ, पहले भी आया है। ये मतलब ये है कि ममता दीदी के यहाँ से ममता गियो 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 ममता दी गियो। गई गई तो देश को बचा दिया तुमने, मुल्क को बचा दिया। जय बोले, जय बद्री विशाल। ये बाबा आशीर्वाद। যদি কোনো মেয়েদের স্নান করার ইচ্ছা গরম জলে, ওই মহিলা কুণ্ড আলাদাভাবে আছে, সেটা স্নান করতে পারবে। তাহলে এখানেই শেষ করলাম আমার বৈদ্যনাথের সাইট সিনের ভিডিও। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে করবেন, আমি রিপ্লাই দেবো। জয় বদ্রী বিশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।